আজকে আমরা আলোচনা করব পরিমাপ ও মূল্যায়ন, মেজারমেন্ট এন্ড ইভ্যালুয়েশন। এই সিকোয়েন্স মেইনটেইন করলে ইভ্যালুয়েশন এন্ড মেজারমেন্ট বলা যাচ্ছে না, কারণ আগে যেহেতু পরিমাপ লিখেছি তাহলে মেজারমেন্ট এন্ড ইভ্যালুয়েশন। অনেকেই এই টপিকটা নিয়ে আমাকে প্রচুর রিকোয়েস্ট করেছে, আর সোশিওলজি নিয়ে রিকোয়েস্ট আছে। প্লিজ আমাকে একটু সময় দাও, আমি চেষ্টা করছি আমার সাধ্য মতন তো প্রত্যেকদিন অন্তত দুটো করে ক্লাস কিছু শর্ট দেওয়ার। পরিমাপ ও মূল্যায়ন কি? এসএলএসটি খুব খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে প্রশ্ন আমি প্রত্যেকটা অধ্যায়ে কথা বলছি, মানে ইম্পর্টেন্ট হয়ে আমি সিকোয়েন্সটা সাজানোর চেষ্টা করছি। পরিমাপ ও মূল্যায়ন এই দুটো আমরা জানি একই, মূল্যায়ন করা পরিমাপ করা একই, এটাই হচ্ছে সাধারণ পারসেপশন। একজন সাধারণ মানুষ হিসেবে বা সমাজে প্রচলিত পরিমাপও যা মূল্যায়নও তা, এটাই তো স্বাভাবিক। একটা জিনিস পরিমাপ করছি মানে তার মূল্যায়ন করা উচিত, কিন্তু এই দুটো ঠিক ততটাই তফাৎ যতটা, মানে তার চেয়ে বেশি তফাৎ যতটা না সিলেবাস আর কারিকুলামের মধ্যে আমরা তফাৎ দেখেছিলাম, পাঠ্যসূচি আর পাঠ্যক্রমের মধ্যে তফাৎ দেখেছিলাম, ততটা তফাৎ যতটা আমরা বৃদ্ধি এবং বিকাশ এটার সাথে তুলনা হয়। বৃদ্ধি এবং বিকাশের যেমন পার্থক্য দেখেছিলাম, বৃদ্ধি একটা নির্দিষ্ট শুধুমাত্র দিককে ইন্ডিকেট করে, শুধু দৈহিক উচ্চতা আকৃতিকে ইন্ডিকেট করে, কিন্তু ডেভেলপমেন্ট বা বিকাশ কি দেখেছিলাম, বিকাশ একটা বৃহত্তর প্রেক্ষাপটকে, ব্যক্তির দৈহিক মানসিক প্রাক্ষবিক সামাজিক নৈতিক আধ্যাত্মিক এই যে অলরাউন্ড সমস্ত দিকটাকে ইন্ডিকেট করে, এবং লাইফ লং প্রসেস হিসেবে সেটাকে ইন্ডিকেট করে, সারা জীবনব্যাপী চলে। ঠিক তেমনই তফাৎ আছে পরিমাপ। এখানে পরিমাপকে আমি যদি বৃদ্ধি ভাবি তাহলে মূল্যায়নকে ভাবতে পারি বিকাশ। তার মানে বিকাশের বৈশিষ্ট্যের গাড়ি চাপিয়ে দিলাম সেটা কিন্তু নয়, দুটোর বুঝতে গেলে ব্যাপকতা বুঝতে গেলে ঠিক ততটাই তফাৎ। আমি একটা জিনিস বলি, অনেকে বলছি স্যার ভুলিয়ে যাচ্ছি, এই অ্যাসোসিয়েশনটা করার চেষ্টা করো, একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় কতটা মিল খুঁজে পাও সে অনুযায়ী আগে মিল খোঁজো অমিল খোঁজো, দেখে অনেকটা কাজে লাগবে। তারপরে এই দুটোর বিষয় আমরা এবারে জানবো। আগে আমরা পরিমাপ ভদ্রলোকের সাথে পরিচিত। পরিমাপ কি জিনিস? পরিমাপ কথাটা আমরা সহজেই বুঝি, মেপে আনা। এই দোকান থেকে ঠিক করে মেপে আনে, সে মাছটা ঠিকঠাক করে মেপে দেবে বলি তো। এই মাপার আগে আর একটা মনে করো ওয়ার্ড আছে পরিমাপ, পরিমাপ করে দেবে, এটাই হচ্ছে পরিমাপ। শুধু মাছ নয়, যে কোনো জিনিস, আমার হাইট আমি মাপবো, এটাও একটা পরিমাপ। ওকে, এটা ভৌতিক বা বাহ্যিক ক্ষেত্রে যাচ্ছে, পরিমাপের তফাতে আসবো আমি। অর্থাৎ কোনো কিছুকে পরিমাপ হলো কোনো বস্তুকে একটা নির্দিষ্ট নর্ম আছে, সেই নর্মের প্রেক্ষিতে সংখ্যা দ্বারা প্রকাশ করাই হচ্ছে পরিমাপ। পরিমাপটা অনেক বেশি সংকীর্ণ, শুধুমাত্র একটা নির্দিষ্ট ক্ষেত্র, যা আমি বৈশিষ্ট্যটা জানতে চাইছি, যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা জেনে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা প্রকাশ করাই হচ্ছে পরিমাপ। উদাহরণগুলো শ্রেণী বিভাগগুলো দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আর তার একটি সংজ্ঞা বলবো, এস স্টিভেন বলে একজন শিক্ষাবিদ, তিনি পরিমাপের সংজ্ঞা দিয়েছেন, পরিমাপ হলো কোনো বস্তুকে স্বীকৃত নিয়মাবলীর প্রেক্ষিতে সংখ্যামান দ্বারা প্রকাশ করা। কোনো বস্তুকে কি করা? স্বীকৃত প্রেক্ষিপট। অর্থাৎ স্বীকৃত কেন বলছি, যেটা আমার এখানে স্বীকৃত নয় আমি সেটা দিয়ে কিন্তু কোনো কিছু পরিমাপ করলে সেটা হবে না। যেটা স্বীকৃত সেই রকম একটা কৌশল দ্বারা কি করতে হচ্ছে, তার প্রেক্ষিতে কি করছে, সংখ্যা দ্বারা প্রকাশ করা। এর উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, এর ওজন 32 কেজি বা 62 কেজি, এ অঙ্কে 30 পেয়েছি। এবার শিক্ষাগত পরিমাপে আসবো, আমি এখন শিক্ষাগত ঢুকিনি। ওকে, অর্থাৎ একটা কিছু এক কথা না, যেটা মেজারমেন্ট বলতে বাঙালি ইংরেজি ভালো বোঝে, পরিমাপ বলে যতটা না বুঝবো, মেজারমেন্ট বলে মেজারমেন্টটা দেখে নিস তো, বলি না পরিমাপটা দেখে, এই ছাদের মেজারমেন্টটা দেখতো কি আছে, খাটের মেজারমেন্টটা কি আছে, আমরা পরিমাপ বলি না, মানে মেজারমেন্টটা আমাদের কাছে অ্যাকচুয়াল বাঙালির কাছে সেটা এই যে স্বীকৃত কোনো নর্ম দ্বারা সেটা পরিমাপ করে তার একটা সংখ্যা দ্বারা প্রকাশ করে, এটাই হচ্ছে পরিমাপ। কোনো একটি মাত্রাগত দিকের মানে উদ্দেশ্যকে তোমার যে সামনে রেখেই তার তাৎপর্য নির্ণয় করা হচ্ছে, কোনো একটি মাত্রাগত। পরিমাপ কিন্তু একসাথে একাধিক দিকের হয় না, পরিমাপ কি হয়, শুধুমাত্র কোনো একটি দিকের তাৎপর্য নির্ণয় করার চেষ্টা করা হয়। এক্ষেত্রে ব্যক্তি বা সেই বস্তুর অতীত এবং বর্তমানে শুধুমাত্র ব্যাখ্যা হতে পারে। অর্থাৎ এর আগে এই ছিল, এখন এই হচ্ছে, কমেছে রে, হয় না? আমরা অনেক সময় ওয়েট কমাতে বলে ডাক্তার, এই আগে 83 কেজি ছিল, এবার 77 কেজি হয়েছে, 6 কেজি কমেছে। অর্থাৎ অতীত আর বর্তমান,
অতীতের প্রেক্ষাপটে বড়জোর বর্তমানকে ব্যাখ্যা করা যায়, এর দ্বারা কোনো ভবিষ্যতের দিক নির্দেশ করে না। এটা হচ্ছে পরিমাণের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। তাহলে এটা তো আমরা বাহ্যিক ক্ষেত্রে বললাম। এই যে শিক্ষাগত দিক থেকে ধরো অঙ্কের একটা আমি পরিমাপ করছি, কয়েকটি ছাত্রের কোনো রকম একটা টেস্ট দিলাম, অ্যাচিভমেন্ট টেস্ট, পারদর্শিতার অভিজ্ঞতা, যেটা আমরা ক্লাস টেস্ট বলছি মনে করো। প্রশ্ন দিলাম, আচ্ছা দেখি তোমাদের একটা মক টেস্ট মতো নিলাম, ওকে, স্ট্যাটিস্টিক্স এর উপর আমি প্রশ্ন দিলাম 20টা, কে কত পেল? এই সুজয় মণ্ডল 19 পেয়েছে বা 20 পেয়েছে, তার একটা, অর্থাৎ তার স্ট্যাটিস্টিক্স তার কতটুকু বা এডুকেশন বিষয়ে তার কতটুকু পারদর্শিতা হয়েছে সেটাই শুধু এখানে প্রকাশ করছে। অর্থাৎ একটি মাত্র পরিমাপ কি করবে, শুধুমাত্র একটা দিককে ইন্ডিকেট করবে। এর বাইরে ওই সুজয় মণ্ডল 20 পেয়েছে স্ট্যাটিস্টিক্সে একটা মক টেস্টে, তার মানে তার ভবিষ্যৎ এই হতে পারে, ওই হতে পারে, হ্যান হতে পারে, তার দৈহিক ক্ষেত্রে এই পরিবর্তন আসতে পারে, মানসিক ক্ষেত্রে এই পরিবর্তন আসতে পারে, তার এইগুলো এটার থেকে ব্যাখ্যা করা যায় না, খুব নমিনাল করা গেলেও। অর্থাৎ একটা উদ্দেশ্য নিয়েই পরিমাপ করা হয়, একটা মাত্র তাৎপর্যই তার থেকে বেরিয়ে আসে, তার বেশি নয়। আমি একটা মাছের ওজন করেছি, সে ওজনের সাথে মাছটা খেতে কতটা ভালো হবে, সেই ইলিশটাই তেল হবে কি হবে না, সেটার কোনো সম্পর্ক আছে? নেই। এই যে একটি গাছের আমি গুড়ির মাপলাম, সেই গাছের আদৌ সেটা দিয়ে খাট ভালো হবে নাকি জ্বালানি করতে হবে, এই পরিমাপের সাথে তার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যেটা আমি মানে জানতে চাই সেটাই শুধু, সেই তাৎপর্যটাই আমি শুধু জানতে পারবো। এটা হচ্ছে পরিমাপের বৈশিষ্ট্য। এবারে পরিমাপ সাধারণত 3 প্রকারের হয়। পরিমাপকে মনোবিজ্ঞান বলেছেন 3 প্রকার হতে পারে। একরকম হচ্ছে মানসিক পরিমাপ। মানসিক পরিমাপ কি? যে পরিমাপগুলির সাহায্যে ব্যক্তির মানসিক বিভিন্ন গুণ বা মানসিক বিভিন্ন বৈশিষ্ট্যের তাৎপর্য জানা যায়। যেমন ধরো বুদ্ধি পরিমাপ, তারপরে তোমার অ্যাপটিটিউড টেস্ট, এইগুলোর সাহায্যে ব্যক্তির বিভিন্ন মানসিক অবস্থা জানা যায়। এইগুলোকে বলা হচ্ছে মানসিক ক্ষেত্রে পরিমাপ। এছাড়া এর পরে যেটা আছে শিক্ষাগত পরিমাপ, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। শিক্ষাগত পরিমাপ কি? শিক্ষাগত কোনো একটি দিকের যখন তাৎপর্য নির্ণয় করার প্রয়োজন হয়, তখন যে পরিমাপগুলো ইউজ করা হয়, যে টুলসগুলো ইউজ করা যায় বা যেভাবে পরিমাপ করে, সেটাকে বলা হচ্ছে শিক্ষাগত পরিমাপ। কোনগুলো শিক্ষাগত পরিমাপ? যেমন ধরো একটা গণিতের অভিজ্ঞতা, তাকে একজন শিক্ষার্থীর পঠন ক্ষমতা কতটুকু, একজন শিক্ষার্থীর লিখন ক্ষমতা কতটুকু, এইগুলো যখন আমি দেখছি, সেইটাকে বলা হচ্ছে শিক্ষাগত পরিমাপ। আর প্রথমে এতক্ষণ ধরে যেটা বকলাম আমি, সেটা হচ্ছে ভৌত পরিমাপ বা ভৌতিক পরিমাপ। এই ভৌত মানে সেই ঘোষ্ট ভৌত না, কিন্তু ভৌতিক বা ভৌত পরিমাপ, অর্থাৎ বাহ্যিক বিষয়। যে উদাহরণগুলো এতক্ষণ দিলাম, আকৃতি, ওজন, উচ্চতা, এই যে বিভিন্ন বিষয় আমরা জানলাম, এইগুলো হচ্ছে কি বাহ্যিক বিষয়, বাহ্যিক বা ভৌতিক পরিমাপ। এর সাথে মানসিকতা। তাহলে পরিমাপ এক কথায় কি, স্বীকৃত নর্ম দ্বারা, বৈশিষ্ট্য দ্বারা কোনো একটি বিশেষ দিকের তাৎপর্য নির্ণয়ের করে তার সংখ্যা মান দ্বারা প্রকাশ করাই হচ্ছে পরিমাপ। আশা করি পরিমাপটা, তাহলে পরিমাপটাকে একটা, এর কোনো ব্যাপকতা নেই, একটা সংকীর্ণ অর্থে। এইবার আসছে আমাদের নাও এসে মেজারমেন্ট গেল। এইবার মূল বিষয় যেটা মূল্যায়ন, ইভ্যালুয়েশন বা মূল্যায়ন কি? এই মূল্যায়ন বা ইভ্যালুয়েশন কিন্তু খুব তাৎপর্যপূর্ণ একটি, অনেক ব্যাপক একটি বিষয়। মূল্যায়ন বা ইভ্যালুয়েশন হচ্ছে ব্যক্তি জীবনের একটি তাৎপর্যপূর্ণ। যদি সংক্ষেপে এক কথায় আমি বলতে চাই, কোনো কিছুর ওপর মূল্য আরোপ করাই হচ্ছে মূল্যায়ন। আমি কোনো কিছুর ওপর মূল্য আরোপ করব। এবার মূল্য আরোপ স্যার বলতে পারো, স্যার তাহলে আমি বাজারে যে 1 কিলো আলু কিনবো 30 টাকা, ওটা দাম মূল্য আরোপ করলাম। এই মূল্য সে মূল্য নয় পাগলা, এ মূল্য আলাদা। ভ্যালু যেটা বলছে, ভ্যালু মানে তো মূল্যই। আমাদের সাইকোলজি বেশি এডুকেশন পারপাসে যে ভ্যালু বলি, ব্যক্তির বা সামাজিক প্রেক্ষাপটে একটি বিষয়ের উপরে মূল্য আরোপ করা, সেটাকে বলা হচ্ছে এই অর্থে ভ্যালু। সেই ভ্যালু আর্থিক ভ্যালু নয়, কিন্তু তার উপযোগিতামূলক মূল্যকে বলা হচ্ছে। ওকে, এবার কোনো কিছুর উপর মূল্য আরোপ করাই হচ্ছে তোমার যে মূল্যায়ন। এবার এই মূল্যায়নের ক্ষেত্রে সে দেখতে হয় যে মূল্যটা আরোপ করব কিসের ভিত্তিতে, মূল্যটা আরোপ করব তার প্রয়োজন কতটা আছে সমাজে বা ব্যক্তির ক্ষেত্রে, এবং তোমার যে তার নির্বাচন সাপেক্ষ, কিভাবে মূল্যায়ন করব,
সেটা নির্ভর প্রত্যেকটা বিষয়ের পরে আসবে। অর্থাৎ কোনো বিষয়ের উপরে এক কথায় মূল্য আরোপ করাই হচ্ছে মূল্যায়ন। এবার এটা দুই দিক থেকে আসে। আমরা আলোচনায় শিক্ষা বিজ্ঞান মানে শিক্ষাগত দিকে আসবো, আর তার আগে যেটা শিক্ষা বিজ্ঞান একটা মনোবিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। মনোবিজ্ঞান মানে ব্যক্তির আচরণের বিজ্ঞান, এগুলো আমরা জানি। অর্থাৎ ব্যক্তির শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে মূল্যায়ন, মূল্যায়ন হচ্ছে অনেক বড় এর ব্যাপ্তি। ব্যক্তি যে আচরণগুলো করে বিভিন্ন সময়, একজন শিক্ষার্থী বা ব্যক্তি যে আচরণগুলো করে তার উপর সমাজ বা অন্যরা কিভাবে মূল্য দিচ্ছে, সেই তার আচরণটাকে বিশ্লেষণ করে তার উপর মূল্য আরোপ করাটাকে বলা হচ্ছে মূল্যায়ন। এবার পরিমাপের ক্ষেত্রে একটা জিনিস দেখছিলাম, অতীত আর বর্তমান, এই দুটো জিনিস। এইবার মূল্যায়নের গুরুত্বটা কোথায়? মূল্যায়নের গুরুত্ব হচ্ছে শুধুমাত্র অতীত আর বর্তমানের ওপর নির্ভর করলে চলবে না, ব্যক্তি ভবিষ্যতের কি ধরনের আচরণ সম্পাদন করতে পারে সেটার বিষয়েও মানে একটা সম্ভাবনা বা আশঙ্কা যাই বলি না কেন, তার ভবিষ্যৎ দিক নির্ধারণ করা বা সে বিষয়ে মূল্যায়ন করাও হচ্ছে মূল্যায়ন। অর্থাৎ মূল্যায়ন করাই, মূল্যায়ন ওয়ার্ডটা ঠিক হলো না, আমি আর একবার অন্যভাবে বলবার চেষ্টা করব। অর্থাৎ পরিমাপে যেটা দেখলাম অতীত আর বর্তমান, কিন্তু মূল্যায়ন কি? মূল্যায়ন হচ্ছে এমন একটি কৌশল যার মাধ্যমে ব্যক্তির বর্তমান যে আচরণ বা পারদর্শিতা, পারফরমেন্স, সেটা অতীত আচরণের সঙ্গে বিচার করে তার ভবিষ্যতের দিক নির্দেশ করার প্রক্রিয়াই হচ্ছে মূল্যায়ন। তাহলে তিনটে, ভূত ভবিষ্যৎ অতীত সব চলে আসছে, কিন্তু অর্থাৎ বর্তমানে তুমি বা একজন শিক্ষার্থী যে পারফরমেন্স করছে বা আচরণ করছে তা অতীতের সাথে তুলনা করে তার ভবিষ্যৎ দিক নির্দেশ। এই ছেলেটা এই হয়েছে, আগে এই ছিল, এখন এসে একে এই দিকে যাওয়া যেতে পারে, এর দ্বারা এটা হবে, এর পক্ষে এইটা সম্ভব নয়, এই যে দিক নির্দেশ করা, এটাই হচ্ছে মূল্যায়ন। এবার এর যদি সংজ্ঞায়িত করি আমরা, সাধারণ সংজ্ঞা, আমি কোনো মনোবিদের সংজ্ঞা এখানে আনছি না, যে ব্যক্তির কোনো সম্পাদিত আচরণকে, এই কথাটাই কিন্তু যেটা আমি সহজে বললাম এটাই একটু সংজ্ঞায়িত করেছি, ব্যক্তির কোনো সম্পাদিত আচরণকে অতীতের প্রেক্ষাপটে বিচার করে তার ভবিষ্যৎ সম্ভাবনার বিচারে মূল্য আরোপ করাই হচ্ছে মূল্যায়ন। অর্থাৎ অতীতের সাথে বর্তমান আচরণটা বিচার করে ভবিষ্যতের দিক নির্দেশ করে তার উপর আমরা যখন মূল্য আরোপ করছি সেটাই হচ্ছে মূল্যায়ন। এবার বলতেই পারো স্যার ক্লাসটা অনেক বেশি আজকে শুধুমাত্র তাত্ত্বিক বিষয়ের উপরে চলে আসছে না, আইরনিক্যাল কথাবার্তা হয়ে যাচ্ছে না। হ্যাঁ, একটু হলেও পেছনে আমি আসছি, বিষয়টা ভেতরে না ঢুকলে কিন্তু বাইরের থেকে মূল্যায়নকে কিছু বোঝা সম্ভব নয়। আমাকে সময় দাও, আশা করি ক্লিয়ার করে দিতে পারবো। এবারে শিক্ষাক্ষেত্রে তাহলে আমরা মূল্যায়ন বলতে কি বুঝবো? এটা তো সার্বজনীন ক্ষেত্রে বললাম। শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন বলছে যে সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীর শিক্ষার লক্ষ্যের কতটুকু মানে কাছে পৌঁছতে পেরেছে, কতটুকু অগ্রসর হয়েছে, তার বিচার করাই হচ্ছে মূল্যায়ন। আমরা জানি যে শিক্ষার্থী এখানে রয়েছে এবং শিক্ষার লক্ষ্য এখানে রয়েছে। শিক্ষার কাজ কি? শিক্ষার কাজ হচ্ছে শিক্ষার্থীকে তার এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো। মূল্যায়ন কি? একটা নির্দিষ্ট টাইমের পর শিক্ষার্থীর লক্ষ্যের কতটুকু কাছে পৌঁছতে পেরেছে, কতটুকু পারেনি, তা বিচার করে সেটার উপরে মূল্য আরোপ করাই হচ্ছে শিক্ষাগত মূল্যায়ন। অর্থাৎ শিক্ষাগত মূল্যায়ন কি? শিক্ষার্থী শিক্ষার লক্ষ্যের কতটুকু কাছে পৌঁছতে পেরেছে বা কতটুকু লক্ষ্য পূরণ করতে পেরেছে তার বিচার তাৎপর্য নির্ণয় করে তার উপর মূল্য আরোপ করার কৌশলই হচ্ছে শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন। এই হচ্ছে মূল্যায়নের একটি সাধারণ ধারণা। এবারে বৈশিষ্ট্যগুলো দেখলে ক্লিয়ার হবে। আমি বলেছি যখনই কোনো বিষয় সহজে না বুঝতে পারবো তার বৈশিষ্ট্য দেখতে হবে, অনেক ক্ষেত্রে বিষয়ের কি করতে হয় তার পার্থক্য দেখতে হয়, অনেক ক্ষেত্রে তার সাথে কার সম্পর্ক আছে সেইগুলোকে দেখতে হয়। এবার আমরা মূল্যায়নের বৈশিষ্ট্যগুলো যখনই আলোচনা করব মূল্যায়ন সম্পর্কে আরো একটি ধারণা হবে। মূল্যায়নের প্রথম বা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মূল্যায়ন হচ্ছে একটা তোমার শিক্ষার লক্ষ্যের কতটুকু গেছে সেটা দেখা হয়। অর্থাৎ মূল্যায়নের বৈশিষ্ট্য বলছি শিক্ষার লক্ষ্য ও মূল্যায়ন, যেটা এইমাত্র সংজ্ঞার মধ্যেই আমি বলে আসলাম সেটাকেই আমি বৈশিষ্ট্য রাখলাম। শিক্ষার লক্ষ্য ও মূল্যায়ন বিষয়টা কি? বলা হচ্ছে মূল্যায়ন হচ্ছে
শিক্ষা লক্ষ্যের কতটা কাছাকাছি শিক্ষার্থী পৌঁছেছে সেটা বিচার করা, এই শিক্ষার লক্ষ্যের কতটা কাছে শিক্ষার্থী পৌঁছতে পেরেছে সেটা বিচার করা। অর্থাৎ মূল্যায়নের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এই শিক্ষার লক্ষ্যর সাথে সম্পর্কযুক্ত। যদি শিক্ষার লক্ষ্যই আমি না জানি, আমি এখান থেকে যাচ্ছি ধরো কলকাতা পৌঁছাবো, আমি মোটামুটি কলকাতা কতক্ষণ লাগবে বা কোন দিকে যেতে হয় সেটা যদি আমি না জানি, আমি 1 ঘন্টা পরে কলকাতার কতটুকু কাছাকাছি পৌঁছেছি কি করে বুঝবো? আমি যদি উল্টো দিকেই হাঁটতে শুরু করে দিই, তখন যদি মূল্যায়ন করে দেখি আরে আমার বাড়ি থেকে কলকাতার দূরত্ব ছিল 50 কিলোমিটার, এখন তো দেখছি 70 দেখাচ্ছি, তাহলে তো আমি ব্যাক গিয়ার মেরেছি। বুঝতে পেরেছি? তাহলে আমার লক্ষ্যর সাথে সম্পর্ক রেখেই কিন্তু মূল্যায়ন করবো। লক্ষ্যকে যদি আমি না জানি, আমার মূল্যায়ন সম্ভব নয়, অসম্ভব। আমার একটা নর্ম রাখতে হবে, সেই নর্মটাই হচ্ছে লক্ষ্য। শিক্ষার লক্ষ্যটাকে ঠিক রেখে তবেই আমি কি করতে পারবো, এই যে আমরা পড়াশোনাটা করছি, একটা সিলেবাস আছে, এটা পূরণ করা, তার এগেইনস্ট আমি বিচার করছি আমার কটা ইউনিট হয়েছে, কটা ইউনিট হয়নি। অর্থাৎ আমাকে টার্গেট, লক্ষ্যটাকে ঠিক রাখলে তবেই আমি ইভ্যালুয়েশন করতে পারছি। সেটাও একটা মূল্যায়নের মতন হচ্ছে, অর্থাৎ সেটা পরিমাপ, যদিও কটা ইউনিট হয়েছে, যাই হোক। তাহলে মূল্যায়ন হচ্ছে শিক্ষার লক্ষ্যের সাথে সম্পর্কযুক্ত। সেকেন্ড যেটা বলবো, এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সামগ্রিকতা। মূল্যায়ন একটি সামগ্রিক বিষয়। মূল্যায়ন কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, এমন বিষয় কিন্তু মূল্যায়ন নয় যে কোনো একটা বিষয়, ওই যে অঙ্কের পরীক্ষা ক্লাসে আসলে দেখি তোমরা কে কতটা শিখেছো, একটা ঝটাপট চাটাই বিষয়ে চটপট করে দিলাম, হয়ে গেল, বলে দিলাম তুই ভালো ছাত্র, ব্যাস। সেটা অঙ্কের জন্য, একটা সাবজেক্টের জন্য পরিমাপ করা যায়, মূল্যায়ন করা যায় না। মূল্যায়ন হচ্ছে সামগ্রিক, অর্থাৎ তার আমি একটা নির্দিষ্ট বিষয়ে মূল্যায়ন করতে চাইলেও তার সাথে তার সার্বিক দিক, দৈহিক, মানসিক, প্রাকৃতিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক সহ অন্যান্য সমস্ত দিক চলে আসবে। আর একটা বিচ্ছিন্নভাবে মূল্যায়ন সম্ভব নয়। মূল্যায়ন অল টাইম, এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড প্রসেস, একটা সামগ্রিক কৌশল। ক্লিয়ার? এটা বিচ্ছিন্নভাবে কোনো কিছুর মূল্যায়ন করা সম্ভব নয়। থার্ড বৈশিষ্ট্যটা, বোর্ডটা ক্লিয়ার না করলে এটা করা একটু সমস্যা হবে। থার্ড বৈশিষ্ট্য হচ্ছে মূল্যায়ন ত্রিভুজ। এই মূল্যায়ন ত্রিভুজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের। ওকে, মূল্যায়ন ত্রিভুজ আকারে রয়েছে। এই মূল্যায়ন ত্রিভুজের মূল প্রবক্তা হচ্ছেন বেঞ্জামিন ব্লুমিন। বেঞ্জামিন ব্লুম, যাকে আমরা পড়েছি ব্লুম ট্যাক্সোনমি। এই বেঞ্জামিন ব্লুম, তিনি বিখ্যাত মনোবিদ, তিনি কি করেছেন, মূল্যায়নের একটি ত্রিভুজ আকারে মূল্যায়নকে দেখিয়েছেন। এবার তার আবার একটা পরিবর্তন আসবে, সেটাও দেখাবো। তিনি মূল্যায়নকে একটি ত্রিভুজ আকৃতিতে দেখিয়েছেন, 3টি মাত্রার কথা বলেছেন মূল্যায়নের। এই ত্রিভুজ আকৃতির হবে মূল্যায়ন, বেঞ্জামিন ব্লুম বলেছে। তার একদিকে থাকবে শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য, এইদিকে থাকছে কি তাহলে শিক্ষার উদ্দেশ্য, এই পাশে থাকছে এই অ্যাঙ্গেলটায় থাকছে পরিমাপ কৌশল বা মূল্যায়ন। পরিমাপ তো এখানে আমরা বলতে পারি না, আমরা তো মূল্যায়ন লিখছি, তাহলে পরিমাপ লিখবো কেন, মূল্যায়ন কৌশল। মূল্যায়ন কৌশল। আর একদিকে রয়েছে শিক্ষণ অভিজ্ঞতা, লার্নিং টিচিং এক্সপেরিয়েন্স, কতটা কিভাবে শিখছি সেই অভিজ্ঞতাটাও কিন্তু রয়েছে। এই 3টে মাত্রা দ্বারা তিনি মূল্যায়নকে ব্যক্ত করেছেন। এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবার চেষ্টা করুন। ব্লুম যেটা বলছেন যে মূল্যায়ন কোনো বিচ্ছিন্ন প্রক্রিয়া নেই, দেখো 3টে জিনিস পর পর একে অন্যের সাথে সম্পর্ক রেখে কিন্তু আসছে। অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য মূল্যায়ন কৌশলকে প্রভাবিত করছে, আবার এই শিক্ষার উদ্দেশ্যই শিক্ষণ অভিজ্ঞতাকেও, আবার এই দুটো একে অপরকে কিন্তু প্রভাবিত করছে। অর্থাৎ প্রথম কথা হচ্ছে শিক্ষার উদ্দেশ্যের উপর মানে কতটা পৌঁছাবো, শিক্ষার উদ্দেশ্য কি সেটা জেনে সেই রকম ভাবে কিন্তু মূল্যায়ন কৌশল প্রয়োগ করতে হবে। এমন কোন মূল্যায়ন কৌশল কিন্তু প্রয়োগ করব না যেটার দ্বারা শিক্ষার উদ্দেশ্য কি সেটা জানা সম্ভব নয় বা শিক্ষার উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত নয়। আবার শিক্ষণ অভিজ্ঞতা, অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরে যে শিখছি, শিক্ষক শেখাচ্ছেন, শিক্ষার্থী শিখছে, সেটাও কার উপর ডিপেন্ড করছে, শিক্ষার উদ্দেশ্যের উপরে। শিক্ষার উদ্দেশ্য পূরণের ওপরেই তো শিক্ষণ পদ্ধতি নির্ভর করছে। আবার এই শিক্ষণ পদ্ধতির উপর কিন্তু মূল্যায়ন কৌশল নির্ভর করছে। কেমন ভাবে আমি পড়িয়েছি সেই রকমই তো মূল্যায়ন হবে। পড়িয়েছি একরকম জিনিস, ইভ্যালুয়েশনে পুরো অন্য জিনিস দিয়ে দিল, তাহলে তো হবে না।
অর্থাৎ এই তিনটে জিনিস পারস্পরিক ভাবেই কিন্তু মূল্যায়ন কৌশলটা প্রভাবিত হচ্ছে। এই তিনটে জিনিসের প্রভাব কিন্তু মূল্যায়নের উপরে পড়ছে, কোনো বিচ্ছিন্ন ভাবে একটি মূল্যায়ন সম্ভব হয় না, ব্লুম বলেছেন। এবার এখানে পরবর্তীকালে গ্রনল্যান্ড বলে একজন মনোবিদ এটার আবার কিছু সংস্কার করেছে। গ্রনল্যান্ড বলে একজন মনোবিদ এই ত্রিভুজটা কিন্তু একটু সংস্কার নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে এর মধ্যে আরেকটা জিনিস আছে, শিক্ষার এই উদ্দেশ্য, মূল্যায়ন কৌশল, শিক্ষণ অভিজ্ঞতা, ঠিক আছে, এই তিনটি মাত্রা অবশ্যই আছে, এর উপরে আরেকটা মাত্রা যোগ করেছেন তিনি। সেই মাত্রাটাকে তিনি বলেছেন যে মানে ভ্যালু জাজমেন্ট, যেটা ভ্যালু গ্রনল্যান্ড বলেছেন যে এটা আরেকটা মাত্রা যোগ হচ্ছে, সেটা হচ্ছে ভ্যালু জাজমেন্ট। এই যে তিনটে মাত্রা তিনিও বলছেন যে শিক্ষণ অভিজ্ঞতার কি আছে, তিনটি মাত্রা আছে, সেটা তিনি বলেছেন যে তোমার যে শিক্ষার উদ্দেশ্য যেমন আছে, আমি আর সম্পূর্ণ কথাটা লিখবো না, মানে ওইটা সেম উদ্দেশ্য আছে, তারপরে তোমার এই মাত্রা আছে কৌশল, এই মাত্রা আছে কি শিক্ষণ অভিজ্ঞতা, এই তিনটি মাত্রা আছে। বলছে এর বাইরে আরেকটা মাত্রা যোগ হয়েছে, সেই মাত্রাটাকে তিনি বলছে তিনি যে এই একটি মাত্রা নতুন করে যোগ হচ্ছে, যেটা কিন্তু এটার মধ্যে ছিল না। বলছে ত্রিমাত্রিক নয়, এই একটা মাত্রা নতুন করে এখানে বাড়ছে, এই মাত্রাটাকে তিনি নাম দিচ্ছেন ভ্যালু জাজমেন্ট বা মূল্যায়নের বিচারকরণ বা মূল্যায়ন বিচারকরণ বা ভ্যালু জাজমেন্ট বা মূল্যায়ন বিচারকরণ বিষয়টা কি? এই তোমার যে গ্রনল্যান্ড বলছেন যে উদ্দেশ্য, অভিজ্ঞতা, কৌশল এগুলো প্রয়োগ করালো, কিন্তু যিনি মূল্যায়ন কৌশলটা প্রয়োগ করছেন তার ব্যক্তিগত প্রভাব মূল্যায়নে পড়বেই, তিনি একটা মূল্য আরোপ করবেন। সাবজেক্টিভিটি, রিয়েলিটি আমরা পড়বো, কিন্তু ভ্যালিডিটি এই অধ্যায়ে আছে, সেখানে আসবো সাবজেক্টিভিটি, ব্যক্তিগত নির্ভরতা কি। কিন্তু এই গ্রনল্যান্ড যেটা বলছেন, গ্রনল্যান্ড যে এই যে মূল্যায়ন ব্যক্তি নিরপেক্ষ হতে পারে, অর্থাৎ কে মূল্যায়ন করছে, সে মূল্যায়নকারী তিনি তো যার মূল্যায়ন করছেন তার উপরে একটা লাস্ট অব্দি মূল্য আরোপ করবেন যে হ্যাঁ তোমার এই হয়েছে, এই শিক্ষার্থীটার ভবিষ্যৎ এই হতে পারে। যদি তাই না হয় তাহলে মূল্যায়নটা করে কি লাভ? যতই আমরা নৈব্যক্তিক করার চেষ্টা করি, মূল্যায়ন কখনোই নৈব্যক্তিক হতে পারে না। যদি প্রকৃত মূল্যায়ন করতে হয় তাহলে কি করতে হবে, তার উপরে ব্যক্তির, যিনি মূল্যায়নকারী তার একটি ব্যক্তিগত প্রভাব পড়বে। এই যে তার এই ভ্যালু, তিনি ওই মূল্যায়নটাকে কতটা মূল্য দিচ্ছেন, কিভাবে বিচার করছেন, তাকেই বলা হয় মূল্যায়ন বিচার করেন, ভ্যালু জাজমেন্ট। ক্লিয়ার? অর্থাৎ মূল্যায়ন কখনো নৈব্যক্তিক হতেই পারে না, এটা কে বলছেন? গ্রনল্যান্ড। তাহলে মূল্যায়ন নৈব্যক্তিক সম্ভব নয়, কে বলেছেন? অর্থাৎ ব্যক্তির একটা জাজমেন্ট তার উপরে পড়বেই। তাহলে তিনটে বৈশিষ্ট্য বললাম, আর একটা বৈশিষ্ট্য বলে আমরা পার্থক্যে আসবো। তোমার যে মূল্যায়ন, এই ব্লুম আর গ্রনল্যান্ডের এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তারপরে আমরা আসবো পার্থক্যে। নেক্সট যেটা আমরা তিনটে বৈশিষ্ট্য বলে ধারাবাহিক প্রক্রিয়া। এবারে বলি মূল্যায়ন হচ্ছে একটি ধারাবাহিক বা নিরবিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন, যাই বলি না কেন, মূল্যায়নকে একটি ধারাবাহিক। মূল্যায়ন কখনো মাত্র শুধুমাত্র ক্লাস টেস্ট মানে মূল্যায়ন করলাম আর ছেড়ে দিলাম, এটা হয় না। এটা হচ্ছে অনগোয়িং প্রসেস, কন্টিনিউয়াস চলে। অর্থাৎ এই যে এখন বলা হয় না কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, সিসিই বলা হচ্ছে না, কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশনের কথা বলা হচ্ছে। অর্থাৎ ধারাবাহিকভাবে মূল্যায়ন করে, ফট করে একটা করলে সেটা পরিমাপ হয়, সেটা মূল্যায়ন হয় না। মূল্যায়ন করতে হলে সেটা হবে কি, কন্টিনিউয়াস চলতে হবে, ধারাবাহিকভাবে চলবে, এটার পরে এটা আসবে, ওটার পরে ওটা আসবে, পরপর চলবে। তাই বলা হচ্ছে মূল্যায়ন হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। এবারে যেটা আসছে, তাহলে পরিমাপ আর মূল্যায়নের একটা প্রাথমিক ধারণা আমার আশা করি তৈরি হয়েছে। এবারে এই দুটো বস্তুর মধ্যে পার্থক্য কি, পরিমাপ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য আমরা আলোচনা করবো। আমরা ছক কেটে সে পার্থক্যের যুগে আর ঢুকবো না, কারণ আমরা এখন আর সেই 3-4 সেই এদিকে জীব ওদিকে জড় লেখে পার্থক্য বলা যাবে উদ্ভিদ প্রাণী, সে ধ্যান দেয় মানে সরি এই ওয়ার্ডটা আমার ব্যবহার করা ঠিক হলো না, বিদ্রোহ করছি, সেই বিষয়ের মধ্যে আমি
ঢুকবো না। কি গত দিক থেকে পার্থক্য পাই মূল্যায়নের পরিমাপে সেটা দেখব। প্রথমত হচ্ছে উদ্দেশ্যগত দিক থেকে মূল্যায়ন আর পরিমাপের মধ্যে পার্থক্য রয়েছে। উদ্দেশ্যগতভাবে পরিমাপের উদ্দেশ্য কি? পরিমাপের উদ্দেশ্য সংকীর্ণ, মূল্যায়নের উদ্দেশ্য অনেক ব্যাপক। পরিমাপের উদ্দেশ্য হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে ব্যক্তি বা শিক্ষার্থীর পারফরমেন্সটা কতটুকু, সেটা কোনো একটা পারদর্শিতার অভিজ্ঞার দ্বারা বা অ্যাচিভমেন্ট টেস্ট দ্বারা, অর্থাৎ এক কথা একটা প্রশ্নের দ্বারা আমরা তার সেটা মেনটেন করি, নির্ণয় করি এবং তাকে একটা সংখ্যা মান দ্বারা প্রকাশ করি। ব্যাস, পরিমাপের কাজ এখানেই কমপ্লিট। ক্লাস টেস্ট নিলাম, এই ফার্স্ট এ সেকেন্ড এসে পাস এ ফেল, ঝামেলাই শেষ, পরিমাপের গল্প ওখানেই শেষ। কিন্তু মূল্যায়ন তা নয়। মূল্যায়নের উদ্দেশ্য অনেক ব্যাপক। তার অতীত কি ছিল, বর্তমান পারফরমেন্স কি, ভবিষ্যতের দিক নির্দেশ করা, তার উপর একটা ভ্যালু জাজমেন্ট করা, যে এর দ্বারা এই হতে পারে, এর এই দিকের ইমপ্রুভ হচ্ছে, এই দিকের ইমপ্রুভ হচ্ছে না, এইখানে তার নতুন করে ঘাটতি তৈরি হয়েছে, এই দিকগুলো তার উন্নতি শুরু হয়েছে, সমস্ত দিক বিশ্লেষণ করার। অর্থাৎ মূল্যায়নের যে উদ্দেশ্য সেটা অনেক ব্যাপক। ঠিক আছে, অনেক ব্যাপক। তারপরে ব্যাপকের সাথে সম্পর্ক যুক্ত হয়ে যেটা সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে ক্রিয়াগত ব্যাপ্তি। অনেকটাই কিন্তু এক, বলতেই পারো স্যার একই জিনিস বলছেন নাকি? এই দুটো বৈশিষ্ট্য অনেকটাই এক। ক্রিয়াগত ব্যাপ্তি মানে হচ্ছে বলছে মূল্যায়ন এবং পরিমাপ এই দুটো প্রক্রিয়া যে এরিয়াতে কাজ করে, যে এরিয়াতে কাজ করছে, সেই এরিয়ার তার ক্রিয়াগত ক্ষেত্রেও কিছু তোমার যে ব্যাপ্তির পার্থক্য রয়েছে। একই কথা আসছে যে পরিমাপ কি করছে, একটা নির্দিষ্ট ক্ষেত্রে শুধুমাত্র কাজ করছে, কোনো একটা নির্দিষ্ট বিষয়ের তার উচ্চতা কতটুকু, তার বুদ্ধির পরিমাপ করে দিলাম, আইকিউ এত, ঝামেলা মিটে গেল, তার শিক্ষা বিজ্ঞানে সে এত পেয়েছে, তার ব্যাপ্তিটা কম। কিন্তু মূল্যায়নের ব্যাপ্তিটা জীবনব্যাপী। একজন ব্যক্তির সমস্ত কিছু তার মধ্যে চলে আসবে, সমস্ত কিছু ফুটে উঠবে। এটা হচ্ছে মূল্যায়ন এবং পরিমাপের একটা ক্রিয়াগত ক্ষেত্রে পার্থক্য। এবার আরেকটা যেটা পার্থক্য বলবো তো তোমার যে সেটা হচ্ছে মাত্রাগত। উদ্দেশ্যগত, ক্রিয়াগত পরে মাত্রাগত, এই দুটোর যে ডাইমেনশন আছে, মাত্রা আছে, সেই মাত্রাগত ক্ষেত্রেও কিন্তু এটা প্রকাশ করার ক্ষেত্রে পার্থক্য আছে। পরিমাপ যে তার রেজাল্ট আসলো সেটা কি দ্বারা প্রকাশ করব, সেটা শুধুমাত্র আমরা একটা সংখ্যা দ্বারা প্রকাশ করে দেব, যে আপনার ছেলে অঙ্কে 22 পেয়েছে, ও 32 পেয়েছে, ও 3 পেয়েছে, ও 52 পেয়েছে, যাই হোক না কেন একটা সংখ্যা মাত্রা দ্বারা শুধুমাত্র তাকে প্রকাশ করলেই কিন্তু ঝামেলা মিটে গেল। কিন্তু তোমার যে এর মূল্যায়নের ক্ষেত্রে কি হচ্ছে, মূল্যায়নের ক্ষেত্রে এই যে সংখ্যাটা শুধু বলে দিলাম তা নয়, তার উপর মূল্যায়নকারীর কি হচ্ছে, ভ্যালু জাজমেন্ট অ্যাড হবে। যেটা বললাম যে তার যে অর্পিত মূল্যটা, তার সেটা তাহলে জাজব, অর্থাৎ এটা পেয়েছে মানে এর দ্বারা এটা সম্ভব, এটা সম্ভব নয়, এই যে এই জিনিসটা, সেটা কিন্তু মূল্যায়নের, অর্থাৎ মূল্যায়নে একটা মাত্রা যোগ হয়। পরিমাপে শুধু সাধারণ মাত্রার মধ্যে থাকে, মূল্যায়ন মানে সেখানে আরেকটা মাত্রা যোগ হবে। নেক্সট হচ্ছে তাৎপর্য। তাই তাৎপর্যগত দিক থেকেও কিন্তু মূল্যায়ন ও পরিমাপের মধ্যে পার্থক্য রয়েছে। অর্থাৎ পরিমাপ ব্যক্তির খুব সীমিত তাৎপর্য ব্যাখ্যা করে। পরিমাপ কি নির্ভর করে, যে এর দ্বারা ইংরেজি খুব একটা বেশি হবে না, এর দ্বারা অঙ্ক খুব একটা ভালো হবে না, এর দ্বারা অঙ্কটা খুব ভালো হবে, এর বেশি কিন্তু পরিমাপ বা বাহ্যিক ভৌতিক যদি এর হাইটটা খুব বেশি, এর হাইটটা খুব কম, এর ওজন বেশি, এর ওজন কম, এর বেশি ব্যাখ্যা করা পরিমাপের সম্ভব, যেটা আমরা এতক্ষণ দেখলাম। কিন্তু মূল্যায়ন কি করে, তার তাৎপর্য অনেকভাবে ব্যাখ্যা করে, তার অতীতের সাথে বর্তমানের তুলনা করে, বর্তমানের সাথে ভবিষ্যতের দিক নির্দেশ করে, বর্তমানের অন্যান্য বিষয়ের সাথে এই বিষয়টা, যেহেতু এটা সামগ্রিক বিষয়, ফলে তার তাৎপর্য নির্ণয় করে। তারপরে পার্থক্য হচ্ছে ব্যাপ্তিকাল। ব্যাপ্তিকাল তোমার যে এই দুটোর ব্যাপ্তিকাল, কত সময়, ডিউরেশন, ব্যক্তি জীবনের ডিউরেশন, এটা নিয়েও কিন্তু দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। পরিমাপ হচ্ছে এটা সাময়িক, যেটা নিয়ে পরিমাপ করলাম, মেজারমেন্ট করলাম, ছেড়ে দিলাম, ওখানেই তার কাজ শেষ। কিন্তু মূল্যায়নের ব্যাপ্তিকাল কিন্তু প্রবাহমান। একটা মূল্যায়ন হয়ে গেল মানে তার ইফেক্টটা থাকবে, আবার আগের মূল্যায়নের দ্বারা পরের কোনো একটা মূল্যায়ন কিন্তু জাজ করা হয়, তুলনা করা হয়, কম্পেয়ার করা হয়। এই জন্য বলা হয় মূল্যায়নটা হচ্ছে প্রবাহমান। অর্থাৎ সেই প্রথমেই বলেছিলাম বৃদ্ধি আর বিকাশের মতন,
ঠিক আছে। ফলে এই দুটো প্রক্রিয়ার মধ্যে কিন্তু এই ব্যক্তিকালের দিক থেকেও পার্থক্য রয়েছে। তোমার যে পরিমাপ কি করছে, পরিমাপ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে শুধু থেকে যাচ্ছে, সেটা হয়ে গেল, ঝামেলা শেষ। কিন্তু মূল্যায়ন কিন্তু তা করছে না, মূল্যায়ন অনেক বেশি সময় ধরে ব্যক্তিকালে রয়েছে। লাস্ট যেটা বলবো, জটিলতা। জটিলতা মূল্যায়নের ক্ষেত্রে বিষয়টা কিন্তু অনেক জটিল, আর পরিমাপ অপেক্ষাকৃত কম জটিল। সহজে পরিমাপ করা যায় কোনো কিছু। ফিতে আনলাম, কতটা মেপে দিলাম। একজন ব্যক্তির একটা অ্যাচিভমেন্ট টেস্ট নিয়ে আসলাম, প্রশ্ন দিলাম, হয়ে গেল পরিমাপ করা। কিন্তু মূল্যায়ন অত সহজ নয়, এটি কিন্তু অত্যন্ত জটিল একটি বিষয়। ঠিক আছে, মূল্যায়ন কিন্তু অত্যন্ত জটিল একটি বিষয়। এই হলো মোটামুটি পরিমাপ আর মূল্যায়নের মধ্যে পার্থক্য। এরপরে যেতে আসবো, মূল্যায়নের 4টি মৌলিক নীতি আছে, সেই নীতিগুলো জানবো, এবং শিক্ষায় মূল্যায়নের গুরুত্ব কি সেটাই আসছে। মূল্যায়নের 4টি মৌলিক নীতি আছে, আমি লিখে নিলাম। মোট 4টি মৌলিক নীতি, বেসিক প্রিন্সিপাল আছে। প্রথম হচ্ছে আচরণগত পরিবর্তনের বিচার করবে। মূল্যায়নের প্রথম নীতি হচ্ছে সে কি করবে, ব্যক্তির কোন আচরণগত দিকের পরিবর্তন হচ্ছে সেটার মূল্যায়ন করবে। 4টে দিক রয়েছে, অর্থাৎ প্রথম যেটা মূল্যায়ন দেখবে, যে শিক্ষার্থীর বা ব্যক্তির যার মূল্যায়ন করছি আমি, তার আচরণগত দিকের কতটা পরিবর্তন হয়েছে, তার আচরণটা আদৌ পরিবর্তন। কারণ মূল্যায়ন শুধুমাত্র আগেই বলেছি যে অঙ্কে কত পেয়েছি সেটাই মূল্যায়ন, সেটা হচ্ছে পরিমাপ। তার হাইট বেড়েছে না কমেছে, ওজন বেড়েছে না কমেছে, সেটা মূল্যায়ন নয় শুধুমাত্র। পরিমাপ সেটা মূল্যায়ন হচ্ছে তার সামগ্রিক, তার শিক্ষাগত, তার আচরণগত দিকের পারফরমেন্সের ভবিষ্যৎ দিক নির্দেশ করা। সেটা করতে গেলে যেটা করতে হবে, তার আচরণগত পরিবর্তন কতটা হচ্ছে সেটা বিচার করে হচ্ছে মূল্যায়নের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। ডিটেলস আর যাচ্ছি না এর পেছনে। শিক্ষার উদ্দেশ্য বিচার করবে। আগেই বলেছি, শিক্ষার এখানে শিক্ষার্থী রয়েছে আর এখানে রয়েছে লক্ষ্য বা উদ্দেশ্য। তাহলে মূল্যায়ন পাঠ্যক্রম বা শিক্ষা আমাকে এখানে পৌঁছাবে। মূল্যায়ন কি দেখবে, এদিকে শিক্ষার্থী কতটা এগিয়ে গেছে সেটা বিচার করবে। তো তাহলে শিক্ষার উদ্দেশ্যই যদি আমি না জানি, সেটা কি করে সম্ভব? শুধুমাত্র তা নয়, মূল্যায়ন কি করবে, শিক্ষার উদ্দেশ্যটা মূল্যায়ন করবে, যে এই শিক্ষার্থীর জন্য, এই ব্যক্তির জন্য এই উদ্দেশ্যটা, এই লক্ষ্যটা পারফেক্ট তো, ঠিকঠাক তো, এইটা অ্যাচিভ করা সম্ভব তো। যে উদ্দেশ্য, দেখো এমন একটা উদ্দেশ্য পাওয়া গেল যে উদ্দেশ্য আসলেই বাস্তবায়িত কোনোদিন সম্ভব নয়, তাহলে সেই উদ্দেশ্যটাকে আমি সরিয়ে দিতে হবে। এখন যদি আমাকে বলে 3 দিনের মধ্যে হেঁটে আমাকে উগান্ডায় পৌঁছে দেবে, ইম্পসিবল। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে উদ্দেশ্য পূরণ সম্ভবই নয়, বাস্তবে আনা সম্ভব নয়, সে উদ্দেশ্যটাকে সরিয়ে দিতে হবে। শুধুমাত্র কতটা পৌঁছালো সেটা মূল্যায়ন করবে না, এই গোটা উদ্দেশ্যটাকে মূল্যায়ন করাও শিক্ষার উদ্দেশ্য, এই মূল্যায়নের উদ্দেশ্য। অর্থাৎ এই যে টার্গেটটা রেখেছো, যে এইমটা রেখেছো, অবজেক্টিভটা রেখেছো, সেটা আদৌ অ্যাচিভ করা সম্ভব তো, বাস্তবের সাথে মিল আছে তো, সেটাই হচ্ছে উদ্দেশ্যের মূল্যায়ন। নেক্সট কি বললাম, জটিল আচরণের বিচার। ব্যক্তির যে আচরণ, আচরণের জটিলতা, কতটা তার জটিলতাকে সে সিম্পলিসিটি করতে পারছে, সে আচরণের জটিলতাটা। কারণ আমরা জানি মূল্যায়ন হচ্ছে অত্যন্ত জটিল প্রক্রিয়া, আবার ব্যক্তির আচরণও জটিল প্রক্রিয়া। এই আচরণ মূল্যায়নের সাথে কতটা মানিয়ে নিতে পারছি, তার আচরণ কতটা ঠিকঠাক হচ্ছে, সেটা দেখাও কিন্তু মূল্যায়নের একটি নীতি। লাস্ট নীতি হচ্ছে শিখন ও শিক্ষণ পদ্ধতির বিচার করা। যে পদ্ধতিতে শিক্ষার্থী শিখছে বা তাকে শেখানো হচ্ছে, পদ্ধতি, টিচিং মেথড, সে মেথডটারও ইভ্যালুয়েশন হবে, সবকিছুর ইভ্যালুয়েশন হবে। অর্থাৎ যে মেথডটা দিয়ে শিক্ষার্থীকে শেখাচ্ছি শ্রেণীকক্ষে, সে মেথডটা ঠিক আছে তো, এই মেথডের দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব তো। সাইকেল নিয়ে চাঁদে পৌঁছানো সম্ভব না, এর জন্য রকেট লাগবে নির্দিষ্ট। হেলিকপ্টার নিয়ে আমি বললাম আমি রকেটে পৌঁছে যাবো বাংলাদেশিদের মতো, সেটা তো সম্ভব নয়। চাঁদে পৌঁছবো হেলিকপ্টার দিয়ে, এটা সম্ভব নয়। তাহলে এই যে টুলস বা টেকনিকটা ঠিকঠাক আছে তো, ইভ্যালুয়েশন টুলস টেকনিক নয়, কিন্তু এখানে হচ্ছে শিখনের যে টুলস, অর্থাৎ মেথড। কারণ ইভ্যালুয়েশন টুলস টেকনিক্স তো আমরা পড়বো পরের ক্লাস বা তারপরের ক্লাসটা, এই টুলস টেকনিক আসবে। এই যে তাহলে শিখন পদ্ধতি, যে পদ্ধতি আমি অ্যাপ্লাই করছি সেটা ঠিকঠাক তো, তারও মূল্যায়ন করার প্রয়োজন। এই 4টি হচ্ছে বেসিক প্রিন্সিপাল আছে। এরপরে আসি শিক্ষায় মূল্যায়নের গুরুত্ব। অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করছো বা কমেন্ট করছো, প্লিজ আমি
চেষ্টা করব উত্তরগুলো দেবার। আমি ক্লাসগুলো রেডি করা নিয়ে নিজের স্কুল নিয়ে আমি সময় বের করতে পারছি না, আমি একদম আনসোশ্যাল টাইপ হয়ে গেছে অনেকটা সোশ্যাল মিডিয়া থেকে। যাই হোক, এই বিষয়ে কেউ আবার ভেবো না যে স্যার হয়তো আমাদের রেসপন্স করছে না, সেটা নয়। আমি জাস্ট সময়ের অভাবে সময়ের কাছে বারবার হেরে যাচ্ছি। আমি চেষ্টা করব সবাইকে রিপ্লাই করবার। যাই হোক, এবার আসছি তাহলে কি শিক্ষা ক্ষেত্রে মূল্যায়নের গুরুত্ব। আমাকে তো এই গুরুত্বটা জানতে হবে। এই যে মূল্যায়নের কাজ কি, মেরা আঙ্গন মে তোমারা क्या काम है, এই শিক্ষার ক্ষেত্রে ইভ্যালুয়েশন তোমারা क्या काम है, তোমার গুরুত্বটা কি, ইম্পর্টেন্সটা কি, সেইটা এবার আজকের এই পার্টটাতে আমরা সেটা জানবো। মূল্যায়নের অনেক গুরুত্ব আছে শিক্ষা ক্ষেত্রে। মূল্যায়ন হচ্ছে অপরিহার্য। শিক্ষার্থীর পারদর্শিতা, তার ভবিষ্যৎ দিক বলো, অতীতের সাথে তুলনা বলো, দুজন শিক্ষার্থীর সাথে তুলনা বলো, সবকিছুর জন্য মূল্যায়ন দরকার। মূল্যায়ন ছাড়া সম্ভব নয়। তাকে কয়েকটি পয়েন্ট আকারে আমরা আলোচনা করব। মূল্যায়নের গুরুত্ব সম্পর্ক হচ্ছে উদ্দেশ্য সচেতনতা। মূল্যায়ন কি করে? শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। অর্থাৎ আমি যখন মূল্যায়ন করব, কি মূল্যায়ন করব? শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য কতটা পূরণ হচ্ছে সেটা তো একটা মূল্যায়নের পার্ট বা অংশ। তাহলে আমি যদি উদ্দেশ্য না জানি তাহলে সেটা ইভ্যালুয়েশন সম্ভব নয়। তাহলে প্রথমে উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে। তাহলে মূল্যায়ন কি করছে? উদ্দেশ্য সম্পর্কে তোমার যে সচেতন করছে। পদ্ধতির যৌক্তিকতা বিচার, যেটা এইমাত্র বললাম, এইমাত্র লাস্ট পয়েন্ট বললাম, যে পদ্ধতিতে আমি শেখাচ্ছি, টিচিং লার্নিংটা চলছে, সেই পদ্ধতিটা সঠিক তো? অর্থাৎ অসুখ আছে, যে ওষুধ দিয়ে যাচ্ছি ওষুধটা ঠিকঠাক তো? এমন তো নয় জ্বরে আমি পেট খারাপের ওষুধ দিচ্ছি, যখন কমছে না তখন কি করতে হবে? অন্য ডাক্তার বা যে এক্সপার্ট দিতে হবে ওষুধটা ঠিকঠাক দিয়েছে তো, কি দিলে তো ডাক্তারের উপর ভরসা নাই। হয়তো ভুল ট্রিটমেন্ট হয়ে গেলে তো খুব বিপদ। আমি রোগ ডায়াগনোস করলাম, এটা ঠিক আছে, কিন্তু ওষুধটা সঠিক অ্যাপ্লাই করতে পারলাম না। সে ওষুধ তো পদ্ধতি, বলছি শিখন পদ্ধতিটা ঠিকঠাক তো, সেইটার যে যৌক্তিকতা সেটা যাচাই করাও মূল্যায়নের কাজ। এক্ষেত্রেও শিক্ষার ক্ষেত্রে মূল্যায়নের প্রয়োজন আছে। নেক্সট হচ্ছে পরীক্ষা সংস্কার। শিক্ষার ক্ষেত্রে পরীক্ষা একটি বড় ব্যাপার। আমরা জানি পরীক্ষাকে আমরা মূল্যায়ন বলে অনেক ক্ষেত্রে চালিয়ে দিই, সম্পূর্ণ সেটা বলা যায় না। যাই হোক, একটা পার্ট হচ্ছে তার একটা কৌশল অবশ্যই মূল্যায়নের হচ্ছে পরীক্ষা সংস্কার। বিভিন্ন সময় পরীক্ষা যে সংস্কার হয়, এই মূল্যায়নের ফলেই তো এখন অবজেক্টিভ পরীক্ষা এসছে। আগে সাবজেক্টিভ ছিল। সাবজেক্টিভ সমস্যা কি হয়? ব্যক্তি নির্ভরতা হয়। অর্থাৎ একটা বড় প্রশ্ন তুমি লিখলে, 10 নম্বরের প্রশ্ন তুমি লিখলে, আমার বেশ ভালোই লাগলো, আমি 9 দিয়ে দিলাম। আরেকজন এক্সামিনারের মনে হলো না, ওনার দৃষ্টিভঙ্গিটা না, এই জিনিসটা তো বাদ দিয়েছে। সে একই লেখায় একই শিক্ষার্থী 7 পেয়ে গেল। আবার আমি তোমাকে 9 দিলাম, অনেকটা একই রকম আরেকজন লিখেছে, আমার ওই সময় মনে হলো না, এই লাইনটা আগে পরে হয়ে যায়, 8 দেব। তাহলে ব্যক্তিগত প্রভাব পড়ছে, এটা সাবজেক্টিভিটি। এটা দূর করার জন্য এখন কি হয়েছে? অবজেক্টিভ, যেটা তোমরা পরীক্ষা দেবে। অপশন 4টে আছে, এ মানে এই, আমার মনে হলো আমি ডি কে উত্তর দেবো, সেটা কিন্তু হবে না। এই যে এই জিনিসটা, যে পরীক্ষা সংস্কার, বিভিন্ন সময় পরীক্ষা সংস্কার হয়েছে বা করা হয়, সেটা কিন্তু মূল্যায়নের উপর ভিত্তি করে। যখন দেখা যায় মূল্যায়নের কি কি ত্রুটি আসে, মূল্যায়নই বলে দেয় যে এদের পারফরমেন্সটা দেখতে হলে এইভাবে করতে হবে, সেই অনুযায়ী পরীক্ষা সংস্কার হয়। তারপরে যেটা বললাম, তুলনা বলতে যে এই শিক্ষার্থীর অগ্রগতি আগের থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে, অথবা দুজন শিক্ষার্থীর মধ্যে কার অগ্রগতি বেশি হচ্ছে। শুধুমাত্র বেশি নম্বর পেলেই অগ্রগতি হচ্ছে তা নয়, কিন্তু অন্যান্য বিভিন্ন দিকের তুলনা করা হয়। অর্থাৎ সঠিক তুলনা করার ক্ষেত্রেও কিন্তু কার ভূমিকা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মূল্যায়নের, পরিমাপের নয়, মূল্যায়নের ভূমিকা রয়েছে। শিক্ষাগত নির্দেশনা দান, আমি শুধু নির্দেশনাটাই লিখলাম এখানে। শিক্ষাগত নির্দেশনা দান, গাইডেন্স কাউন্সিলিং আমাদের অধ্যায় আছে। অনেকেই বলেছে আমাকে ওটা আলোচনা করতে, সময় হলে আমি, সময় হলে নয়, সময় পেলে, সময় তো হয়ে গেছে, কিন্তু টাইম পেলে আমি অবশ্যই করাবো। একটু ভরসা রাখো। আর বুঝতে পারছো সময়টা এই কদিনের মধ্যে মানে খুব চাপের হয়ে যাচ্ছে। নির্দেশনা দানটা কি? গাইডেন্স এন্ড কাউন্সিলিং। অর্থাৎ একজন শিক্ষার্থীকে শিক্ষক হিসেবে কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে, যে তার ভবিষ্যৎ, এই তুই না এইটা নিয়ে পড়তো, তুমি এই লাইনে যাও। তাহলে এই নির্দেশনা যদি দিতে হয়, তাকে আমাকে মূল্যায়ন করতে হবে। অথবা তার খামতি বা কমতিগুলো আছে, তোমার না এই জায়গাগুলো ফল্ট হচ্ছে, এই আমরা অনেক সময় বলি ক্লাসে, অস্মিত তোর কিন্তু এইটা দেখছি, তোর কিন্তু সবই ঠিক আছে, তুই সাইকোলজির এই গেস্টাল্ট থিওরিটি আর এটা তোকে দুদিন আমি ক্লাসে কিন্তু নজর দিলাম, প্রশ্ন ধরে তো কিন্তু যথেষ্ট ডাউট আছে, নম্বর কিন্তু তোলা যাবে না। এই যে
তাকে নির্দেশ, এই দুটোর উপরে তোমাকে এবার গুরুত্ব দিতে হবে। বল তোর কোথায় সমস্যা হচ্ছে, আমি ক্লাসে সলভ করে আজকে যাবো, বেল পড়েছে, বল তো সমস্যা কোথায় আছে। হলো না, ঠিক আছে, তোর দায়িত্ব রইলো এই দুটো বাড়িতে কালকে সব ভুলে যে এই দুটো পড়া, অন্য স্যারের পড়ানো হলে বলবি ওই স্যার বলেছে আমাকে এইটার জন্য। এই যে তার দুর্বলতার নির্ণয় ডায়াগনোস করছি, এটার ক্ষেত্রে কিন্তু সে অনুযায়ী তো নির্দেশনা দান করছে। আমি জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট হলো উদাহরণটা আমি সেটা বলছি না, একটা উদাহরণ হিসেবে এটা দিলাম শুধুমাত্র। মূল্যায়ন আমাকে কি করছে, নির্দেশনা দান করতে সাহায্য করছে। নেক্সট হচ্ছে পাঠ্যক্রম বিচার। যে পাঠ্যক্রমটা পড়াচ্ছি, মানে মূল্যায়ন এমন একটা জিনিস কাউকে ছাড়ছে না, একদম সবাইকে মূল্যায়ন করে ছাড়ছে, শিক্ষার্থী না। যে পাঠ্যক্রমটা দিয়ে চলছে সেই রাস্তাটা ঠিকঠাক আছে তো, পাঠ্যক্রমের রাস্তা এক কথায় বলেছিলাম উদ্দেশ্যে পৌঁছানোর, লক্ষ্যে পৌঁছানোর পর সে রাস্তাটা ঠিকঠাক আছে তো না রাস্তাই ভুল, সেটাকেও একবার তোমার যে ইভ্যালুয়েশন করা, সেটাকেও একবার যাচাই করতে সাহায্য করে কে, এই মূল্যায়ন। তারপর হচ্ছে সংশোধনমূলক শিক্ষার ক্ষেত্রে মূল্যায়নের ভূমিকা রয়েছে। সংশোধন মানে কি, কারেকশনাল এডুকেশন, রিমেডিয়াল, যেটা যে সমস্ত শিক্ষার্থীদের কিছুতেই উন্নতি সম্ভব হচ্ছে না, কেন হচ্ছে না, কোথায় সমস্যা আছে, সেগুলো যাচাই বাছাই করে মূল্যায়নের মধ্যে দিয়েই তার জন্য আলাদা থেরাপি, আলাদা রেমেডি যদি দেওয়া যায়, যেখান থেকে রেমেডিয়াল ক্লাস কনসেপ্টটা চলে এসেছে, সেটাও কিন্তু একটা মূল্যায়নের উপায়। যে সংশোধনমূলক শিক্ষা তাকে কি করে দেওয়া হয় সেটা কিন্তু নির্ণয় করা একটা মূল্যায়নের কৌশল। আর একটা যেটা মূল্যায়ন কৌশলেরই বিচার, অর্থাৎ যে কৌশল প্রয়োগ করে আমরা মূল্যায়ন করছি সেই কৌশলটা আবার ঠিকঠাক আছে তো, এটা বিচার করার ক্ষেত্রে মূল্যায়নের কাছে আমাকে যেতে হবে, ঠিক আছে। এটা বিচার করার ক্ষেত্রে কিন্তু আমার কার কাছে যেতে হবে, মূল্যায়নের কাছে যেতে হবে। এই হলো শিক্ষা ক্ষেত্রে মূল্যায়ন। আরো অনেক গুরুত্ব আছে, আমি বেশি যাচ্ছি না। অর্থাৎ উদ্দেশ্য সচেতনতা, পদ্ধতির যৌক্তিকতা, পরীক্ষা সংস্কার, তুলনা, নির্দেশনা দান, পাঠ্যক্রমের মূল্যায়ন, সংশোধনমূলক শিক্ষা, কৌশলের বিচার, এই হলো মূল্যায়নের গুরুত্ব। এবারে এর পরে যেটা আসবে কি, মূল্যায়নের টুলস আর টেকনিক গুলো আসবে, বিভিন্ন কৌশল আছে মূল্যায়ন করা, তার মধ্যে তারপরে আসবে যথার্থতা, ভ্যালিডিটি, রিয়েলাবিলিটি, সাবজেক্টিভিটি। প্রত্যেকটা জিনিসই আমরা যতটা দ্রুততার সাথে সম্ভব এই অধ্যায়টাকে শেষ করে, এরপরে কিছু টেস্ট গুলো আছে পার্সোনালিটির ক্ষেত্রে বলেছি, তারপরে তোমার ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বলেছি, অনেকে আমাকে কমেন্ট করেছো। আমি বলছি আর একটা রিকোয়েস্ট বারবার আসছে আমার, এটা জানি না এনইপি 22 2020 অর্থাৎ 2020 যে জাতীয় শিক্ষানীতি, এটা সিলেবাসে কিন্তু নেই, তারপরেও অনেকেই রিকোয়েস্ট করছো। আমি যদি সময় পাই আমি চেষ্টা করবো এই ক্লাসটা দেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে।